প্রতিদিনের মতো আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি চ্যানেলের নিয়মিত আয়োজন তারকা কথনের বিশেষ পর্বে। বেশ কিছুদিন ধরেই আমি এই সিটে বসছি এবং আপনাদের সাথে কথা বলছি। আমি চেষ্টা করছি আপনাদের সাথে সংযোগ করবার জন্য এবং আপনাদের মনোভাব মানুষের কাছে তুলে ধরবার জন্য। আমরা আজও অনেক মানুষের সাথে সংযোগ করবার চেষ্টা করব টেলিফোনে, কিন্তু সত্যিকার অর্থে এই সময়ে এই অসময়ে এই অনুষ্ঠানটি চালিয়ে নেওয়া অত্যন্ত কষ্টকর হচ্ছে লোকবলের অভাব, এবং আমরা নিজেরা চেষ্টা করে যতদূর পারছি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফোনের সংযোগ চেষ্টা চলছে, পেলেই আপনাদের সাথে আমরা সংযোগ করিয়ে দিব কথা বলবার জন্য। এর আগে প্রথমে আমি একটি নির্বাচিত স্ট্যাটাস সবসময় পড়ে থাকি। আজকে যে স্ট্যাটাসটি পড়ব সেটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর স্ট্যাটাস থেকে নেওয়া। তানবীর এম মাসুক লিখেছেন, একজনের ভিডিও ছেড়েছে আমি বিদেশ থেকে সব বিনা পয়সায় দিব, আবার একই বার্তায় বলেছে কেউ টাকা চেয়েছে সরবরাহ করবার জন্য। প্রথমে যে কথাটা বলতে চাই, যেই দেশে আছেন সেই দেশে দেন, আর আমাদের দিতে চাইলে আমাদের দূতাবাসে চিঠি লিখুন, আমরা দরকার হলে বিমান পাঠিয়ে নিয়ে আসব। কাকে ছোট করছেন নাকি নিজে ছোট হচ্ছেন ভেবে দেখবেন। আরও দায়িত্বশীল আচরণ এবং কর্ম সকলের কাছে প্রত্যাশা। আমি আরেকটি কথা বলতে চাই, বিষয়গুলো আমি এবং আমরা আপনাদের ধরিয়ে দিব কি কেন। ওই ভিডিওর ক্ষেত্রেই ধরুন, আমার এই লেখাটা যেহেতু পড়েছেন, একবার ওই ভিডিওটা আবার দেখুন, এবার বলুন তার কথা প্রথমের আংশিক বিশ্বাসযোগ্য হলেও এখন কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কাজেই সকলেই ভিডিও বার্তা দেবার ক্ষেত্রে সতর্ক থাকুন। এই বিষয়টি অবশ্যই একটু চিন্তার বিষয়। এই সময় আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেক বেশি নির্ভরশীল। কাজেই আমরা যে কোনো বার্তা বা স্ট্যাটাস দেবার আগে আমাদের ভেবে নিতে হবে যে আমরা কি অন্য মানুষকে প্যানিক করে তুলছি কিনা, কিংবা সেই তথ্যের মধ্যে ভুল কিছু আছে কিনা। কারণ ভুল কিছু ছড়াবার সময় কিন্তু এখন না, এখন সবার মিলেমিশে থাকতে হবে এবং সবাইকে সবার সতর্ক করতে হবে। আমরা টেলিফোনে চেষ্টা করছি, আমরা কি পেয়েছি? আজ রাত পবিত্র শবে বরাতের রাত। আমরা অবশ্যই এই রাতে ইবাদত করব যার যার বাড়িতে অবস্থান করে, এবং আমরা অবশ্যই আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের এই দুরারোগ্য ব্যাধি থেকে, এই ভাইরাস থেকে মুক্ত করে দিক, এবং ইনশাল্লাহ আল্লাহ আমাদের পাশে থাকবেন, সহায় হবেন আল্লাহ। আমরা চাই যে আবার আমাদের স্বাভাবিক দিনগুলো ফিরে আসুক, এবং যারা ঘরে আছেন তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে সময়কে কাজে লাগাবার জন্য। আমরা সেটা নিয়মিত দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের অনেক শিল্পীরাই তারা ভিডিও আপলোড করছেন কিভাবে এই সময়টুকুকে সুন্দরভাবে কাজে লাগানো যায়। আমাদের সাথে এই মুহূর্তে ফোনের সংযোগে আছেন ডক্টর ABM আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, সব দুরাশার ভিতরে একটু আশার কথা আপনার কাছে শুনতে চাই। স্যার, আপনি তো অনেক কষ্ট করছেন। স্যার বলেন। স্যার, একটু আশার কথা আপনার কাছে শুনতে চাই। আশার কথা, ধন্যবাদ আপনাকে। আসলে আশা বলতে যেটা বলতে হবে যে যদি আপনি সারা পৃথিবীর দেশে তাকান, পৃথিবীর প্রায় 209টা দেশে আক্রান্ত, তো ওই দেশে যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর হার বাড়তেছে, সেই হিসেবে বলতে পারেন যে আল্লাহর রহমতে আমাদের দেশে যদিও কিছু গতকাল একটু কেস পাওয়া গেছে, প্রসিদ্ধ পাওয়া গেল, তারপরেও বলতে পারি যে আমরা আক্রান্তের হারও কম, মৃত্যুর হারও তুলনামূলক অত কিন্তু বেশি না। এবং আমি মনে করি যে যদি আমরা একটু সতর্ক থাকি, জনগণ যদি একটু সতর্ক হয়, সহযোগিতামূলক আচরণ করে, যে ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করে চলে, তাহলে আগামী কিছুদিনের মধ্যে অবস্থা কিন্তু আরো উন্নতি হবে বলে আমার মনে হচ্ছে আর কি। আমি ভয় পাবো না আর কি। স্যার, কেউ আতঙ্কগ্রস্ত হবেন না। এই বিষয়টিকে একটু ক্লিয়ার করবেন যে অনেকের মনে একটু আশঙ্কা যে সেই পরিমাণে টেস্ট কি হচ্ছে, যেই পরিমাণে রোগী ধরা পড়ছে, আসলে কি টেস্ট? শুরুতে তো আসলে ওই হয়তো ওই হ্যালো, জি স্যার, ওই PCR মেশিন ছিল না, তো এখন কিন্তু অনেক জায়গায় হচ্ছে, টেস্ট হচ্ছে, আরো হবে। কারণ এটা তো ধরেন মেশিনের ব্যাপার, প্লাস ধরেন যে ম্যান পাওয়ার তো লাগে, সবাই তো পারে না। যেভাবে হচ্ছে আলটিমেটলি কিন্তু হচ্ছে। আমার মনে টেস্ট এখন যা আছে মোটামুটি সাফিসিয়েন্ট। দরকার বলে আরো কোনো সেন্টার তারা খুলবে আর কি। যা হচ্ছে তাতেও কিন্তু খারাপ না করে, কারণ বেশি তো করা যায় না। সবার তো ঢালাও দরকার নাই। যে PCR করা হয় এটা তো ধরেন সিলেক্টিভ, যাদের সিমটম থাকে, ঝুঁকিপূর্ণ, ওদের ঢালাও তো লাগে না আসলে। আর PCR সবার করার দরকার নাই, কারণ সিমটম না, লক্ষণ না থাকলে তো করা যায় না আসলে।
ওই বাইরে যে কতগুলো টেস্ট করে কিট দিয়ে, ওটা কিন্তু আমাদের দেশে এখনো আসে নাই। এটা ভবিষ্যতে হলে আরো হয়তো দ্রুত করা সম্ভব হবে। এটা হচ্ছে আপাতত এইভাবে চললেও কিন্তু খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, আশা করছি আমরা। স্যার, ডাক্তারদের অবস্থান কি? ডাক্তাররা কে, আমরা জানি যে তারা অনেক পরিশ্রম করছে এবং আমাদের পাশে ডাক্তাররা খুব ভালোভাবে আছে, কিন্তু সার্বিক অবস্থা ডাক্তারদের কি আপনি অবস্থা ডাক্তারদের প্রথম পক্ষ কথা হলো থেকে যে বলবেন? শুরুতেও যে ডাক্তারদের পার্সোনাল পিপি যেটাকে বলে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো তো একটু কম ছিল। এখন মোটামুটি প্রায় জায়গায় এগুলো পৌঁছে গেছে। আর ডাক্তারও তো ওভারঅল তারাও ভয় পাচ্ছিল তো, কারণ করোনাতে তারও ভয়। ইভেন সে চাইলেও তার ফ্যামিলিতে লোকজন আছে, আত্মীয় স্বজন বাপ মায়েরাও ডাক্তারকে যেতে দিচ্ছিল না। তো আমাদের ভয়টা কিন্তু কেটে যাচ্ছে। ভয়ে ভয়ে কিন্তু হাসপাতাল, অনেক হাসপাতাল বন্ধ ছিল, আউটডোর বন্ধ, রোগী ভর্তি করা এসব কিন্তু ছিল। কিন্তু সেই ভয়টা কিন্তু কেটে যাচ্ছে। আমরা ডাক্তাররা অনেক কিন্তু আমরা রোগীদের দেখা শুরু করছি। কিন্তু করোনা তো না, অন্যান্য রোগীগুলো তো আমাদের চিকিৎসা দিতে হবে। কত রোগী আছে, স্ট্রোক, ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগ, লিভার, এদের চিকিৎসা করতে হবে না আমাদের। আমার মনে হয় অনেকে কিন্তু ওই চিকিৎসা শুরু করে দিচ্ছে এবং আশা করি অন্যান্য জিনিস থেকে মানে দ্রুত এটার উন্নতি হবে বলে আমার মনে হচ্ছে আর কি। কারণ সব রোগী তার করোনা, সর্দি খালি জ্বর হলেই তার করোনা, অন্যান্য রোগও তো আছে। ডাক্তার না শুধু, ডাক্তার না, ইভেন যারা মেডিকেল কর্মী সবাই কিন্তু আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছে, খাটনি দিচ্ছে। ডাক্তার তো ফ্রন্ট লাইনে অবশ্যই আছে। এগুলোর সময় তো ডাক্তারের কত সার্ভিস দিচ্ছে না, আমরা মেডিকেল পার্সোনাল সবাই। আমার মনে হয় করোনা তো আমরা আশা করি সবাই যার যার অবস্থান থেকে আমরা আমাদের সার্ভিস চালিয়ে যাবো আর কি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে দেখি, আপনাদের আমরা পাই সবসময়। আপনারা সুস্থ থাকবেন স্যার, এবং অবশ্যই আপনারা আমাদের অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার। আপনাকে, অবশ্যই ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর এবিএম আবদুল্লাহ স্যারের সাথে, এবং তারা কিন্তু সবাই কষ্ট করে যাচ্ছেন, এবং তিনি একটি আশার বাণী শোনালেন যে আস্তে আস্তে ভীতি দূর হচ্ছে। ডাক্তাররা তাদের পিপি এবং অন্যান্য সরঞ্জামের যে অভাব ছিল তা পর্যাপ্তভাবে পেয়েও গেছে, এবং সবাই কাজে ফিরে গেছে, ডিউটিতে আছেন সবাই, এবং পরিস্থিতি এক ধরনের স্বাভাবিকের দিকে যাচ্ছে। এই আশার বাণীটা অত্যন্ত ভালো লাগলো। এবং পাশাপাশি আমরা মনে করি যে আমাদের আরও সতর্কতাই একমাত্র পারে যে এই রোগের ব্যাপক বিস্তার কমাতে। আমরা টেলিফোনের সংযোগে পেয়েছি, আমরা পেয়েছি কি আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি ঢাকায় আছেন, ঢাকায় না দেশের বাসায় বাড়িতে? বাসায় ঢাকায়। ঢাকায়। স্যার, সামগ্রিক পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকেও আশার কিছু শুনতে চাই স্যার। আশা তো আমরা সবাই দেখছি, আশার কথা প্রতি মুহূর্তেই ভাবি। প্রতি মুহূর্তেই আমরা চাই নতুন করে বাঁচতে। যে যে সময়টা এসেছে, এই সময়টা আমরা একটি ব্যাধির কথা না ভেবে আমরা একটা কালের কথা ভাবতে পারি, এবং এই কালটা হচ্ছে করোনার কাল। করোনার কাল, জি। করোনা যুগ, একটা করোনা যুগ। এবং একটা, এটা তো ঠিক যে পৃথিবীতে অনেক ব্যাধি এসেছে, অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু হয়েছে, কিন্তু একটি ভাইরাস আমাদের সবাইকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেললো। এবং তার চরিত্রটা হচ্ছে যে সে রাজা, উজির, বিত্তবান, বিত্তহীন থেকে শুরু করে যত ধরনের লোক আছে পৃথিবীতে, শক্তিমান, দুর্বল, সবাইকে একই কাতারে এনে ফেলেছে। স্যার, এবং আমি, হ্যাঁ, আপনার কাছে স্যার একটি প্রশ্ন ছিল যে আপনার মঞ্চ দল আছে, বিভিন্ন মঞ্চ কর্মীরা, তারা কি অবস্থায় আছে? আপনি তাদের খোঁজখবর কিভাবে রাখছেন এবং তাদের সামনের দিনগুলোতে তাদের পাশে কিভাবে দাঁড়াবেন স্যার, আপনি কি ভাবছেন? না, এটা তো আমাদের মঞ্চকর্মী যারা আছে তাদের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ আছে। প্রত্যেকের মানে প্রায় প্রত্যেকের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ আছে। এবং তাদেরকে উজ্জীবিত করা একটা বড় কাজ। যে সময় আসবে খুব দ্রুত, এই ব্যাধিটা চলে যাবে, চলে গেলে আমাদের নতুন করে আবার কাজ শুরু করতে হবে। এবং পৃথিবীতে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারও আসবে বলে আমার প্রত্যাশা। যে পৃথিবীটা একটা নতুন পৃথিবী আমরা দেখতে পাবো, যেখানে
অস্ত্রশস্ত্রের পেছনে যে পরিমাণ অর্থ ব্যয় করে পরাশক্তি, বড় বড় শক্তি, এবং এই যে ডিফেন্স বাজেটে যে টাকা খরচ করে সারা পৃথিবী, এটা কমে আসুক, এবং তার পরিবর্তে যে মানুষের স্বাস্থ্যগত, মানুষের মানবিক দিকটা বিবেচনা করে যে গবেষণাগুলো করা প্রয়োজন, সেই গবেষণাগুলো হবে। এবং সেই গবেষণা হওয়ার ফলে যুদ্ধের যে স্নায়বিক নির্যাতন, এটা যেমন কমবে, সেই সাথে সাথে মানুষ একটা নতুন পৃথিবী এবং নতুন মানবিক পৃথিবী দেখতে পাবে। স্যার আমাদের আপনাকে পৃথিবীর রাষ্ট্রগুলো খুবই অমানবিক হয়ে গেছে। আমরা চাই যে পৃথিবীতে মানবিক রাষ্ট্র আসুক, এবং সেই মানবিক রাষ্ট্র আসা সম্ভব। এখন মনে হচ্ছে সেই মানবিক রাষ্ট্র সম্ভব। পৃথিবীর এত ক্ষমতাবান দেশ আছে, তারা কোনো প্রতিষেধক তৈরি করতে পারছে না। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে, এইসব গবেষণার ক্ষেত্রে তারা ব্যাপক কোনো অর্থ ব্যয় করেনি। তো আমার দলের কথা বললেন, এবং আমি মিডিয়াতে কাজ করি বহু বছর ধরে, এবং আমাদের মিডিয়াতে যারা কাজ করেন একটু সচ্ছল, তারা কিন্তু অসচ্ছল মানুষের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছেন। যেমন কালকেই 496 জন আমাদের অসচ্ছল বন্ধুদের জন্যে 4টে সংগঠন থেকে অর্থ তুলে সে অর্থটি দেওয়া হয়েছে। কিন্তু স্যার এই এবং 4টি সংগঠন থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ যতদূর জানি স্যার খুবই কম, মাত্র 3 লাখ টাকার মতো স্যার। না না, এটা অনেক বেশি। এটা প্রায় 13 লক্ষ টাকা, 13 লক্ষ 14 লক্ষ আপনার টাকা। মাধ্যমে ইনফরমেশনটা পাওয়া গেল স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা, এবং সেই টাকার থেকে আমাদের যারা অসচ্ছল বন্ধুরা আছেন বা দুস্থ বন্ধুরা আছেন, অসুস্থ বন্ধুরা আছেন, তাদেরকে আমরা কালকেই সাহায্য শুরু করেছি। এবং এই সাহায্যটা এখানেই শেষ নয়। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েছি, প্রধানমন্ত্রী সচিবালয়ের কাছে আমরা আবেদন করেছি যে যতদিন পর্যন্ত এই ব্যাধি এবং আমাদের এই লকডাউন চলে, ততদিন পর্যন্ত যাতে সবাই মোটামুটি ভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। স্যার হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযোগে আসবার জন্য, এবং আপনার মাধ্যমে অনেক মূল্যবান তথ্য আমরা পেলাম স্যার। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে কখনো না কখনো সংযোগ করবার চেষ্টা করব। ধন্যবাদ। স্যার, আজকে শবে বরাতের রাত, ধর্মপ্রাণ মুসলমানরা আজকে ইবাদত করবে, সবার উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? এই রাতটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য নতুন করে কোনো উৎসাহ কিছু দিতে পারেন? আমি বিশ্বাস করি যে ধর্ম খুব ব্যক্তিগত ব্যাপার, এবং এই ধর্মকে পালন করার জন্য হয়তো নানান ভাবে এটাকে উদযাপন করার একটা ব্যবস্থা আমাদের সারা বিশ্বেই রয়েছে। কিন্তু সারা বিশ্বের মুসলিম দেশগুলো কিন্তু এখন যেটা বলছে যে আপনি ঘরে থাকুন, এবং বিভিন্ন বড় বড় ধর্মীয় সমাবেশে উপস্থিত না হয়ে আপনারা ঘরে থেকে আল্লাহর ইবাদত করুন। এবং আমার মনে হয় যে সেই যে ব্যক্তিগতভাবে যে ইবাদত, সেটার মূল্য কম নয়। আমি অত বেশি জানি না, তবে এইটুকু বলতে পারি যে আন্তরিকভাবে ঘরে থেকে যদি ইবাদত করা যায়, সেটারও সত্যি কম নয়। আপনাকে আমি অসংখ্য আশা ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার ধন্যবাদ। আশেপাশের মানুষকেও ভালো রাখবেন স্যার। আমরা অবশ্যই আজ বা প্রতিদিন আমরা ঘরে বসে ইবাদত করব। কাল পবিত্র জুম্মা, আমরা জানি যে মসজিদে এই মুহূর্তে যাওয়াটা নিষেধাজ্ঞা আছে, এবং যাওয়া ঠিকও না, কারণ 10 জন যে উপস্থিত থাকবেন তারা মসজিদেরই মানুষ। কাজে আমরা ঘরে বসে আমরা ইবাদত করব অনেক বেশি। আমাদের সাথে টেলিফোনে এই মুহূর্তে যিনি আছেন, তিনি মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তুষার ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি। তুষার ভাই, আপনি আমাদের অনেক কাছের মানুষ, আপন মানুষ। আমরা সব ক্রাইসিসে আপনাকে দেখি, খুবই আপনি সোচ্চার, আপনি লাইভে কথা বলেন এবং আপনি স্ট্যাটাস দেন। কিন্তু আপনি এই সময়টুকুতে আপনার উপলব্ধিটা আজকে নতুন করে কিছু বলবেন সামগ্রিক অর্থে? দেখেন, একটা অবস্থার কথা কল্পনা করেন যে যখন পৃথিবীতে মাত্র 2 জন মানুষ আছেন এবং করোনা ভাইরাস আছে, তাহলে এই 2 জন মানুষ যদি একজন আরেকজনের কাছ থেকে 14 দিন দূরে থাকেন, তাহলে কিন্তু আর এই ভাইরাসের সংক্রমণ হবে না। এই বিষয়টাকে কল্পনা করে চিন্তা করে নেন যে আমরা যদি
শুধুমাত্র দূরত্ব বজায় রাখি, আমরা যদি হাত পরিষ্কার রাখি, আমরা যদি যেখানে সেখানে না যাই, আমরা যদি ভিড় ভাট্টা এড়িয়ে চলি, আমরা যদি অপ্রয়োজনীয় ভাবে বাইরে বের হয়ে কাজকর্ম না করি, তাহলে কিন্তু এই ভাইরাসটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো আমাদের মানুষের শরীর থেকে। ভাইরাস কিন্তু লিভিং হোস্ট খোঁজে, অর্থাৎ একটা শরীর খোঁজে বেঁচে থাকার জন্য, এবং শুধু বেঁচে থাকার জন্য না, মাল্টিপ্লাই করার জন্য। এই হোস্টের বডি থেকে সে যদি আরেকটা হোস্টের বডিতে যেতে না পারে, তাহলেই কিন্তু ওইখানেই তার সমাপ্তি হয়। আমাদের এই জন্য যারা বেঁচে আছি, ভালো আছি, আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্বশীলতার সাথে স্বাস্থ্য বিষয়ক যারা ব্যক্তি এবং সরকারকে পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শ মেনে চলা। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ভাইরাসটাকে প্রতিহত করতে পারবো। এটা হচ্ছে এক। আরেকটা উপলব্ধি হচ্ছে, আমরা কিছু ভুল করেছি, সেই ভুলের কারণে এখন অনেক জায়গাতে ভাইরাসটা ছড়িয়েছে, কারণ আমরা এইসব বিধিনিষেধ মানি নাই। ফলে রোগী দেখা যাচ্ছে, রোগী ধরা পড়ছে। করোনা রোগী ধরা পড়লে এটা একটা ভয় পাওয়ার কিছু নাই, এবং এই যে আমরা আতঙ্কিত হয়ে আমরা এমন একটা অবস্থা করছি যেন তারা কোনো দোষী ব্যক্তি, ব্যাপারটা কিন্তু তা নয়। করোনা একটা ভাইরাস, এরকম অন্য ভাইরাসও আমরা আক্রান্ত হই, এবং এটার চিকিৎসা পদ্ধতির ভিন্ন, কিন্তু এর মানে এই নয় যে যারা আক্রান্ত হচ্ছেন তারা কোনো অপরাধ করেছেন। তাই আমরা যেন এমন আচরণ না করি যাতে করে যারা আক্রান্ত হয়েছেন তারা অমানবিক একটি পরিস্থিতির সম্মুখীন হন। তুষার ভাই, আমরা অবশ্যই সচেতন থাকবো, সচেতন থাকার চেষ্টা করব, কিন্তু আপনার কি মনে হয় না একটি আপনাদের মতো বা সচেতন মানুষরা ছাড়া একটা বৃহৎ অংশের মানুষ অসচেতন? প্রতিদিনই রাস্তায় আমরা দেখি আমাদের ভিড় তো ভাট্টা। অসচেতনতা সবসময় ছিল। আমাদের বাংলাদেশে বা এরকম দরিদ্র দেশে অসচেতনতা একটা বিরাট সমস্যা। আপনি তো দেখবেন যে আমরা রাস্তা ঠিক মতো পার হই না, আমরা ট্রাফিক সিগন্যাল মানি না, আমরা বেআইনি প্রচুর কাজকর্ম করি। এরকম অনেক অসচেতনতা আমাদের জীবনে আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্য বিষয়ক অসচেতনতা, এবং স্বাস্থ্য বিষয়ক অসচেতনতা কিন্তু বহু বছর ধরে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আপনি দেখবেন বড় বড় বাজারে, উন্মুক্ত এলাকায় এমন সব ঔষধের নামে জিনিসপত্র বিক্রি হয়, সেটা আসলে ঔষধ নয়। বন্য প্রাণী ধরে নিয়ে এসে সেই বন্য প্রাণীর তেল, বন্য প্রাণীর মালিশ, এইসবও বিক্রি হয়। ফলে আজকে বুঝতে হবে যে আমাদের এই যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু একদিনের সমস্যা দায়ী না, এটা আমাদের দীর্ঘদিনের অসচেতনতার ফলাফল। আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য বিষয়ক অসচেতনতা একটা বিরাট সমস্যা, এবং আজকে যখন আমরা এরকম বৈশ্বিক মহামারীর মুখোমুখি হয়েছি, তখন আমরা টের পাচ্ছি যে আমাদের বলদ কোথায়। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক মূল্যবান তথ্য পাওয়া গেল। আপনি ভালো থাকবেন, অন্য মানুষকেও ভালো রাখবেন, এবং আপনি সবসময় যেভাবে আমাদেরকে সচেতন করে চলছেন সেভাবে সচেতন করে যাবেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিষয় শুধু জয় বলতে চাই, যে কোনো জায়গাতে, গণমাধ্যম হোক কিংবা ফেসবুক হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, কোন তথ্য শেয়ার করার আগে নিশ্চিত হওয়া উচিত তথ্যটা সঠিক নাকি ভুল। এবং অনেক ক্ষেত্রেই কিন্তু প্রচুর ভুল তথ্য এমনকি দায়িত্বশীল প্রতিষ্ঠানরা প্রচার করে ফেলছেন। আপনারা সকলকে অনুরোধ করবেন যেন করোনা বিষয়ক তথ্য বা স্বাস্থ্য বিষয়ক তথ্য, যেটা অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত অথবা লাভবান করতে পারে, যেটাই হোক, সেটা প্রচার করার আগে যেন তথ্যের সত্যতা নিয়ে সকলে পরীক্ষা করে নেয়, এবং একাধিকবার পরীক্ষা করে তারপর বিষয়টা প্রচার করে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। এবং আব্দুল নূর তুষার ভাই খুবই মূল্যবান একটি কথা বলছিলেন যে করোনা নিয়ে অ্যাটলিস্ট কোনো ভুল তথ্য কেউ প্রচার করবেন না, কারণ ভুল তথ্য আমাদেরকে অনেক ভুল পথে ধাবিত করতে পারে। আমরা সবাই সেই বিষয়ে সতর্ক থাকব। আমরা টেলিফোনে এবার যাকে সংযোগ করছি, আমরা চেষ্টা করছি আমরা টেলিফোনে সংযোগ করবার জন্য। কিছু কিছু মানুষ এই দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এবং সেই দাঁড়ানোটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হচ্ছে। আমি একজন ভিন্ন ধারার যিনি ত্রাণদাতা, তাকে আজকে আমি পেয়েছি। তিনি হচ্ছেন ফরিদুর রহমান ইরান, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, ঢাকা উত্তর। উনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন কিছুদিন আগে,
সেই স্ট্যাটাসে উনি লিখেছেন যে ওনার এলাকায়, ওনার যে কাউন্সিলর উনি যে এলাকার, সেই এলাকার প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবার যারা আপনারা খাদ্য কষ্ট কিংবা অর্থ কষ্টে আছেন বা অনুভব করছেন আপনাদের কিছু দরকার, আমাদের এই 2টি নাম্বারে আপনারা ফোন করবেন, আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের ঘরে সেই টাকা এবং ত্রাণ সামগ্রী যা যা প্রয়োজনীয় লাগে আমরা পৌঁছে দিব। এবং দেখা গেছে প্রচুর মানুষ এইভাবে উপকৃত হয়েছে, আমরা সেই খবর নিয়েছি। এবং সেই মানুষটি আমাদের ফরিদুর রহমান খান ইরান। আমরা কি ইরান ভাইকে পেয়েছি? আমি লাইনে আসছি। জি ইরান ভাই, আপনি এই কাজটি করছেন, প্রচুর মধ্যবিত্ত পরিবার আপনার কাউন্সিলর, আপনার এলাকার আওতাধীন, এরা বহুভাবে উপকৃত হয়েছে এই পদ্ধতিতে। এবং এই যে পরিচয় গোপন করে আপনি দিচ্ছেন তাদের বাড়ির সামনে, এই বিষয়টা কিভাবে আপনার মাথায় এলো এবং এটা আসলে কতটুকু এফেক্ট পড়লো সমাজে? আমি যেটা ধারণা করছি যে এই করোনা ভাইরাস আসার পরে আমি দেখছি যে অনেক মানুষ আছে যারা সমাজে মানে পরিচিত বা ভদ্র হিসেবে পরিচিত, টুকটাক ব্যবসা বাণিজ্য করে খায়, কিন্তু তারা সম্মানের কারণে পেটের দায়ে এলো রাস্তায় যে দাঁড়াইতে পারে না, তারা খুব বিপদের মধ্যে থাকে। এটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীটা। আমার মনে হয়েছে যে এরা না খেয়ে থাকলেও কোনো সময় রাস্তায় আসবে না খাবার নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি এই কাজটা করছি যে ওনাদের ইজ্জতটাও যাতে রক্ষা হয় এবং তাদের যেই চাহিদাটা, ফুডের যে চাহিদাটা বা খাবারের যে চাহিদা, সেটা যাতে আমরা পূরণ করতে পারি। এর জন্য আমি প্রতিটা ঘরে ঘরে গোপনে দিয়ে আমি তাদের খাবারগুলো পৌঁছে দিই। এবং আমরা জেনেছি যে আপনি রাতে এবং গভীর রাতেও গোপনে সেই সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। আপনার এলাকার কোন এলাকাটা সেই এলাকার ভিতর পড়েছে? আমার এলাকা হচ্ছে পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড, গ্রিন রোড, মণিপুরি পাড়া, আগারগা, 27 নম্বর ওয়ার্ড। তো আমি গরিবদের যখন দেই, একবার যারা রাস্তায় দাঁড়ায়ও নিতে পারে, আমি একটা বস্তিতে যাই রাত 11টার পরে, যে প্রতিটা ডোরে ডোরে যাই, কেউকে বের করি না, ঘরে ঘরে যে আমি দিয়ে আসি। আর সেকেন্ড যেটা করি সেটা হচ্ছে ফোনের মাধ্যমে যারা মানে সমাজে দাঁড়াইতে পারে না বা মানুষের কাছে হাত পাততে পারে না, তাদের ঘরে অতি গোপন ভাবে যে আমি দিয়ে আসছি। এবং এটাতে আমি আরো বেশি সাড়া পাচ্ছি। প্রতিদিনই 200-300 ফ্যামিলি থেকে ফোন দিচ্ছে, যাদের কোনোদিন আমি আশা করি নাই যে তারা এই অবস্থায় আছে। আমি নিজের চোখে দেখে আমার নিজের কান্না চলে আসে যে তারা এত কষ্ট, অনেক ফ্যামিলিতে দেখছি 2 দিন 3 দিন তারা খাইতেছে না। আমার তরফ থেকে আমি যতটুকু পারছি আমি সহযোগিতা করছি। ইরান ভাই, আপনার এই কর্মকাণ্ড আমাদেরকে মুগ্ধ করেছে এবং আপনার সাথে আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে করে যেন সবাই এগিয়ে আসে, কারণ সামর্থ্যবান ব্যক্তিরাই এগিয়ে আসতে হবে এবং তারা আসলেই সমস্যাগুলো অনেক সহজ হয়ে যাবে, অ্যাটলিস্ট আমাদের এই সময়ের ক্রাইসিসগুলো। এবং ত্রাণ দেবার ক্ষেত্রেও এই যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, এটি একটি ভালো পদ্ধতি, কারণ লাইন ধরে সবাইকে দেওয়া, হুড়াহুড়ি করা, একের গায়ে একে পড়া, এতে করে কিন্তু আসলে রোগ ব্যাধি বাড়তে পারে। কাজে আমরা যদি এভাবে করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি আমাদের ক্ষেত্রে অনেক সহজ হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে দেখে সবাই উৎসাহিত হোক। এবং সব দর্শককে আবারও সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তারকা কথন থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী শনিবার।